দর্শক, দেশের ব্যাংক খাত, বিনিয়োগ এবং মূল্যস্ফীতি বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। সরাসরি চলে যাব তার কাছে। শহীদুল ইসলাম জাহিদ, স্টার বিস টুডেতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি ব্যাংক খাতের নানা ধরনের বিশৃঙ্খলা দেখছি, যদি বলি অস্থিতিশীল হয়ে আছে। তাহলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে আসলে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং এই প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ জানাই। ব্যাংকিং খাত খুবই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এই বিষয়ে আপনি নিউজ কভার করার জন্য। দেখুন, একদিনে কিন্তু আসলে ব্যাংকিং খাতের এই দুর্দশার সৃষ্টি হয়নি। তো সুতরাং খুবই নিকট ভবিষ্যতে অথবা খুব তাড়াহুড়ো করে এই সংকটের সমাধান হবে, এটাও কিন্তু প্রত্যাশা করাটা আসলে খুব বেশি আশাবাদী একটা প্রত্যাশা। এই ভূমিকা বা বর্তমান যে অবস্থা, এই অবস্থানটা কিন্তু আসলে সৃষ্টি হয়েছে কবে, সেটা কিন্তু আমরা সঠিক নিশানা পাই না, হদিস পাই না। আমরা হদিসটা পেয়েছি মূলত হচ্ছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন এবং তারপরে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হলো। সেই সমস্ত পরিচালনা পর্ষদ গিয়ে ওই সমস্ত দুর্দশাগ্রস্ত ব্যাংকে যখন অডিট করলেন, রিঅডিট করলেন, রেগুলেটরি অথরিটি থেকে তথা বাংলাদেশ ব্যাংক থেকে তাদের লোকবলের মাধ্যমে কিন্তু অডিট হলো, ইন্টারন্যাশনাল সংস্থা এখানে এনগেজড হলো, তারাও অডিট করলেন এবং তারপরে মূলত হচ্ছে থলের বিড়াল চলে আসলো। আপনি জেনে অবাক হবেন, কোনো একটা ব্যাংকের কথা আমি উদাহরণস্বরূপ বলছি, যে ব্যাংকের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের আগে ওই ব্যাংকের নন পারফর্মিং লোন দেখানো হয়েছিল 4% নিচে। কিন্তু যখন এই সমস্ত অডিট প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল, এই ব্যাংকটার নন পারফর্মিং লোন এর পরিসংখ্যান এসে দাঁড়ালো 96% বা তার চেয়েও বেশি। তাহলে আপনি চিন্তা করেন যে 4কে হয়তো 40 বা 40কে 4 বানিয়ে রেখেছে, তাই না। কিন্তু এখানে যেটা প্রায় 96% খেলাপি ঋণ, তাহলে সেই খেলাপি ঋণকে তথ্যের ঘাটতি দেখিয়ে অ্যাসিমেট্রিক ইনফরমেশন যেটাকে আমরা বলি, বলে সে অপব্যবহার করে, এটা এই ধরনের একটা ক্রাইম করে জনগণের চোখে ধুলো দিয়ে কিন্তু হচ্ছে আমাদের সামনে যেটা উপস্থাপন করা হয়েছিল ব্যাংকিং ব্যবসার চিত্র, যেটা এটা কোনোভাবেই প্রকৃত চিত্র ছিল না। আপনি চিন্তা করেন যে আমাদের দেশের ব্যাংকিং খাতের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেট, যেটা ব্যাসেল 3-র সিগনেটরি হিসেবে এটা আমাদের 12.5% রাখার একটা কমপ্লায়েন্স আছে, যেটা 2015 সালের মধ্যে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এরকম কথা ছিল। কিন্তু সেটা এই মুহূর্তে সর্বশেষ পরিসংখ্যান, আজকের পরিসংখ্যান যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতে ওভারঅল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নেগেটিভ বাই 3%-এর কাছাকাছি। যেটা 12.5% রাখার কথা, সেটা -3%-এর কাছাকাছি। যেটা নন পারফর্মিং লোন বৈশ্বিক অ্যাভারেজ 2% রাখার কথা, সেটা এখন আমাদের 30%-এর উপরে। আমাদের এখানে অনেক ব্যাংক আছে যে ব্যাংকিংয়ের নর্মস, কালচার, থিওরি, এটা কোনো কিছুই এখানে তোয়াক্কা করা হয়নি। অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও যেটা, 100 টাকা যদি আপনি ডিপোজিট পান, এটা সর্বোচ্চ ইসলামী ব্যাংকগুলো 92 টাকা ঋণ দান করতে পারে, কনভেনশনাল ব্যাংকগুলো এটা 82-83 টাকা লোন দিতে পারে। কিন্তু কোনো কোনো ব্যাংক আছে যে এই 100 টাকা আমানতের এগেনস্টে তারা 120-25% ঋণ প্রদান করেছে। তো এই যে মানে বাংলাদেশে ব্যাংকিং খাতের সমস্ত পরিসংখ্যান, যারা নেগেটিভ প্রফিট হয়েছে কিন্তু সেগুলোকে দেখানো হয়েছে পজিটিভ হিসেবে, এবং সেই প্রফিটের একটা অংশ ট্যাক্স হিসেবে দেখানো হয়েছে, একটা অংশ ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করা হতো। এই যে বর্তমান সময়ের আগে, বিশেষ করে এই নিকট অতীতের যে ওই সময়কার যারা কর্তা ব্যক্তিরা ছিলেন, রেগুলেটরি অথরিটি ছিলেন, ব্যাংক পরিচালনার দায়িত্বে ছিলেন, ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা জনগণের চোখে ধুলো দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে তথ্যের সত্যতা বলে কিছু ছিল না, জনগণের প্রতি জবাবদিহিতার কিছু ছিল না, এবং তারা মনেই করতেন যে এদেশের সব মানুষ হচ্ছে বোকা, তারা পরিসংখ্যান কিছু জানতেও চায় না, পরিসংখ্যান কিন্তু বোঝারও দরকার নেই, আর যদি কেউ জানতেও চায় তাদেরকে হচ্ছে চোখে ধুলো দিয়ে তারা হচ্ছে আসলে এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এখানে আপনার কাছে আরেকটু জানতে চাই, বলছেন যে এখন তদন্ত করে এবং বিভিন্ন মাধ্যমে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে থলের বিড়ালগুলো বেরিয়ে আসছে। তো এইটা আসলে কি ধরনের পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, আর কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা কি করা উচিত যাতে পরবর্তীতে এই ধরনের কার্যক্রম পুনরাবৃত্তি না ঘটে? না, সে তো বটেই। আপনার যে প্রথম প্রশ্নটা সেটাই শেষ করা হয়নি, যে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি।
সেই অবস্থা থেকে পরিত্রাণের একটা অন্যতম উপায় হচ্ছে আপনি যেটা বললেন, আপনার প্রশ্নটার মধ্যে উত্তরটা আছে, জি জি যে যে বা যারা তারা যত ক্ষমতাশালী হোক না কেন, যারা জনগণের টাকা আমানতের খেয়ানত করেছে, যাদের হাতে জনগণের সম্পদ তুলে দেওয়া হয়েছিল এটাকে সুদে আসলে বা মুনাফা এটা বৃদ্ধির জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, তারা হচ্ছে এগুলোকে দেশ থেকে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, এবং সেই টাকা এখনো যে দেশে ফেরত আনার কোনো দৃশ্যমান প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এবং ওই সময়ে যারা এ সমস্ত মানে স্ক্যান্ডালের সাথে জড়িত ছিলেন, তারা ব্যাংক ম্যানেজমেন্ট হোক, পরিচালনা পর্ষদ হোক, রেগুলেটরি অথরিটি হোক, অথবা আরও সর্বোচ্চ মহলের কে বা কারা জড়িত ছিলেন, তাদেরকে সময় এসেছে খুঁজে খুঁজে বের করা এবং তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাতিল করা, বাজেয়াপ্ত করা, এগুলো নিলামে চড়ানো, এবং এই সমস্ত বেনামে ঋণ যারা প্রদানের সাথে যুক্ত ছিলেন, আপনি চিন্তা করেন একটা জামানত, সবচেয়ে ভালো জামানতের এগেনস্টে বড়জোর হয়তো 60-70% ঋণ প্রদান করা যায়, না হয় আপনি সর্বোচ্চ 100%ই দিলেন, কিন্তু অনেক জামানত আছে যেগুলো হচ্ছে বেনামি জামানত, এবং এটার এগেনস্টে 100 ভাগের বেশি তারা হচ্ছে ঋণ প্রদান করেছে। এখন একজন ব্যবসায়ী, একজন গ্রহীতা, তিনি হয়তো যে এ ধরনের অসাধু চক্রের মধ্যে পড়ে 100 টাকা জামানত দিয়ে যে 200 টাকা এখান থেকে ঋণ পেয়েছে ফর এক্সাম্পল, তার কি দায় পড়েছে ব্যাংকে জনগণের টাকা ফেরত দেওয়ার জন্য? এখানে তো ব্যাংকের ব্যবস্থাপকরা এখানে আপনি জড়িত। গ্রাহকের কথা বলছেন, তো আর ব্যাংকিং খাতের যে এই যে অনিয়ম এবং বিশৃঙ্খলার কথাও বলছেন, এর ফলে কিন্তু অনেক ব্যাংকের এখন একটু নাজেহাল অবস্থায় বলা যায়। 5টি ব্যাংকে কিছুদিন আগে একীভূত করা হয়েছিল। সেই ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা কিন্তু তাদের আমানতের টাকা ফেরত পেতে কিন্তু আন্দোলন এখনো করে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? আর এখন যারা অন্যান্য ব্যাংকেও তো যদি বলি নাজেহাল অবস্থা, যেমনটা আপনি বলছিলেন, তো অন্যান্য ব্যাংকে যারা টাকা রেখেছে সেই গ্রাহকদের বা সেই আমানতকারীদের মনে কতটা সংশয় তৈরি করতে পারে এই বিষয়টি? না, দেখুন, ব্যাংকিং ব্যবস্থা তো আসলে বিচ্ছিন্ন না, একটার সাথে আর একটা জড়িত। এরা কিন্তু সিস্টার কনসার্ন মূলত অনেকটাই, বিভিন্ন মালিকানা থাকতে পারে কিন্তু তারা একসাথে ব্যবসা করে, এবং কেন্দ্রীয় ব্যাংক এদের সবাইকে রসুনের কোয়ার মতো কিন্তু তারা এটা রেগুলেট করে থাকে, সুপারভাইজ করে থাকে, সহযোগিতা করে থাকে, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে তাদেরকে সহযোগিতা করে। এখন বিষয়টা হচ্ছে এই 5টি ব্যাংক এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এখানে অনেক ব্যাংকই কিন্তু আসলে দুর্দশাগ্রস্ত ছিল। তবে সরকার ওই সময় স্বপ্রণোদিত হয়ে একটা রেজুলেশন করে, বলে আইন ছিল না, একটা আইন করলো 2025 ব্যাংক রেজুলেশন, যেটা করা হলো, বলে সেই রেজুলেশনের আওতায় 5টা ব্যাংকে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে একটি প্রথম রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক, হ্যাঁ, এই মুহূর্তে তার যে স্ট্যাটাস, বলে সেই হিসেবে ঘোষণা দেওয়া হলো। কিন্তু তাদের যে সম্মানিত গ্রাহকরা রাস্তায় রাস্তায় ঘুরছেন, জল কামানের জল খাচ্ছেন, তারা হচ্ছে মানে মানববন্ধন করছেন, এটা ব্যাংকিং খাতের প্রতি জনগণের যে আস্থার তলানিতে পৌঁছে গেছে তার একটা উদাহরণ। জনগণ কতদিন ধৈর্য ধরবে? এই ব্যাংকগুলো তো বেসরকারি খাতে পরিচালিত ব্যাংক, তাহলে সে মালিক পক্ষ কোথায়? তাহলে এই যে তারা যে টাকাগুলো লুটপাট করলো তার হদিসটা কোথায়? তখন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব তাদের দায়িত্বে কে ছিলেন, তাদের এখানে দায়িত্ব কতটুকু, এ সমস্ত তো নিরূপণ করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে, বলতে হবে যে ভাই আমি তোমাদের টাকা দিতে পারবো অথবা দিতে পারবো না। এই রাস্তায় রাস্তায় ঘোরানো, যারা ব্যাংকে টাকা রেখেছে তারা তো একদম হতদরিদ্র না, এরা কিন্তু মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। তাদের যদি কথাবার্তা, পোশাক আশাক দেখেন, তারা হয়তো ভবিষ্যতের কোনো একটা প্রয়োজনের জন্য এখানে সঞ্চয় করেছে। আর এই আমানতের টাকা এটা মানে সামষ্টিকভাবে আমরা ফেরত দিতে ব্যর্থ হচ্ছি, এটা কিন্তু আসলে জনগণের প্রতি একটা সুশাসিত সমাজের যে একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু বড় ধরনের একটা বরখেলাপ, ভোগান্তি আরো বাড়িয়ে দিচ্ছে। তো একটু বিনিয়োগ প্রসঙ্গে আসি। বিনিয়োগের একটি বড় উৎস যদি বলি ব্যাংক, আজকেই বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগের একটি তথ্য প্রকাশ করেছে। সেখানে যদি ইয়ার বাই ইয়ার বলি, 2025-এর জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টার এবং 2026-এর জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে যদি এই দুটার তুলনা করি তাহলে বিদেশি বিনিয়োগ 44% কমেছে। আবার যদি কোয়ার্টার বাই কোয়ার্টার বলি তাহলে 2025-এর অক্টোবর থেকে ডিসেম্বরের কোয়ার্টার তুলনায় এই বছরের জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে 21% বিদেশি বিনিয়োগ বেড়েছে। তো এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি, কিভাবে ধরে নিতে পারি বিনিয়োগ বাড়লো নাকি কমলো? না, বাংলাদেশ যেহেতু ক্যাপিটাল ডেফিসিট কান্ট্রি, মানে আমাদের যে পরিমাণ বিনিয়োগের জন্য মূলধন দরকার
আমাদের আভ্যন্তরীণ উৎস থেকে সেই পরিমাণ আমরা যোগান দিতে পারি না আসলে। তো সুতরাং এই স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা বৈদেশিক বিনিয়োগের উপরে ব্যাপকভাবে আসলে নির্ভরশীল। বিশেষ করে অবকাঠামো তৈরি, তারপরে শিল্পায়ন, রাস্তাঘাট সমস্ত কিছুতেই কিন্তু বিদেশি বিনিয়োগের প্রতি আমরা নির্ভরশীলতা দেখিয়ে এসেছি। তবে এই সর্বশেষ যে কোয়ার্টারটি, আমরা সর্বশেষ যে 2টা কোয়ার্টার এর মধ্যে যদি তুলনা করি, আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে সর্বশেষ কোয়ার্টারে আমাদের বৈদেশিক বিনিয়োগের প্রবাহটা বেড়েছে। এটার একটা কারণ হতে পারে যে আমাদের যেহেতু বর্তমানে গণতান্ত্রিক সরকার, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকার এসে তাদের কিন্তু যে ইশতেহার ছিল অথবা অর্থনৈতিক উন্নয়নের প্রতি যে এক ধরনের দায়বদ্ধতার কথা বলেছেন, বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, এই সমস্ত ক্ষেত্রে সরকারের যে ইশতেহার ছিল এবং তাদের যে এক ধরনের ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি, তারা দেশে এবং বিদেশে ঘন ঘন আমরা তাদের সফর দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া সফর করলেন, চীন দেশে গেলেন এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন দেশ সফর করছেন। তো সুতরাং এই সর্বশেষ যে আমরা দেখতে পেয়েছি যে 2025 সালের লাস্ট কোয়ার্টার বা ওই সময়কার বেশ কিছু সময়ে যে বৈদেশিক ঋণ প্রবাহ বা মানে এফডিআই যেটাকে আমরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা কমেছে। কারণটা হচ্ছে এক ধরনের অস্থির পরিবেশ ছিল, সবাই নির্বাচনের জন্য আসলে উন্মুখ ছিল, নতুন সরকার দেখার অপেক্ষায় ছিল। কারণ নতুন সরকার যদি না আসে, গণতান্ত্রিক সরকার যদি না আসে, রাজনৈতিক স্থিতিশীলতা এখানে বিঘ্নিত হয়। তবে গত বছরে বিনিয়োগ কমার একটা অন্যতম কারণও হতে পারে, কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আপনি খেয়াল করেছেন যে যে সমস্ত দেশ এখানে বিনিয়োগ করে তারা হয়তো তাদের ফান্ড ডাইভার্সিফাইড হয়েছে কিনা, তারা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে হয়তো করতে পারেন নাই। কারণ হচ্ছে যেহেতু যুদ্ধ পরিস্থিতি, তাদের দেশেরও দেখা যাচ্ছে যে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, সেখানে আভ্যন্তরীণ প্রেশার থাকতে পারে। এরকম হচ্ছে বৈশ্বিক নানা কারণও কিন্তু আসলে ফ্যাক্টর হিসেবে থাকতে পারে, যে কারণে হয়তো বিগত সময়ে আমরা হয়তো বৈদেশিক মানে বিনিয়োগের যে প্রবাহ সেটা কিছুটা স্থবিরতা দেখতে পেয়েছি। তবে আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সরকারের যে আন্তরিকতা আছে, তাদের দেশ বিনির্মাণের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ দিয়েছেন যে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটানোর যে একটা দর্শন তিনি দিয়েছেন, সেটাকে অ্যাচিভ করতে গেলে তার একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। যে বর্তমান যে বাজেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিগত বছরের তুলনায় প্রায় 19% বেশি এবং প্রত্যেক বছরই কিন্তু আমাদের 6 থেকে 7% এটা স্টিডি গ্রোথ, এটা অ্যাচিভ করতেই হবে। এবং এটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুইটারই কিন্তু আসলে প্রয়োজন আছে। ডক্টর জাহিদ, আপনি একটু আগে মূল্যস্ফীতির কথা বলছিলেন। সরকার আসলে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়, যার ফলে আয় বেড়ে যায় এবং মূল্যস্ফীতিটা কিছুটা অ্যাডজাস্ট হয়। এই একটা প্রসেসে তিনি চলছেন, করার চেষ্টা করছেন। কিন্তু যদি বলি গত 3 মাস যাবৎ এই মূল্যস্ফীতি 9% ওপরেই রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে মুদ্রানীতি ঘোষণা করেছে সেটি উচ্চ সুদহার বহাল রেখেছে। এর ফলে মূল্যস্ফীতি আসলে কতটুকু কমবে বলে মনে করছেন এবং জনগণের আয়ের সাথে মূল্যস্ফীতি যে সামঞ্জস্য সরকার রাখার ঘোষণা দিয়েছেন, চেষ্টা করছেন, সেটা আসলে কতটুকু রক্ষা পাবে? না, এখানে আমি কিছুটা আসলে দোদুল্যমানতা আছে আমার মধ্যে। কারণটা হচ্ছে আমাদের সর্বশেষ ঘোষিত জাতীয় বাজেটে মূল্যস্ফীতির কথা এটা টার্গেট রাখা হয়েছে 7.5%। কিন্তু সর্বশেষ বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু আসলে তাদের টার্গেট যেটা ওনারা বলছে যে 8 থেকে 10%-এর মধ্যে থাকলে তারা হয়তো হ্যাপি থাকতে পারেন, এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও তারা সংকোচনশীল মুদ্রানীতির কথা বলেছেন, নীতি সুধার সেটা অপরিবর্তিত রেখেছেন। তো হোয়াট এভার, আমরা যেটা আসলে ফিল করি, দেখুন যে জনগণের যদি ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সাথে সাথে যদি ইনফ্লেশনও কিছুটা বৃদ্ধি পায়, সেটা জনগণ হয়তো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না, খুব বেশি দুর্দশা হয় না। বর্তমান বিশ্বে অর্থনীতিতে এই মূল্যস্ফীতির সূচকের চেয়ে আরও আধুনিক সূচক কিন্তু এসেছে, সেটাকে আমরা বলি দুর্দশা, ইংরেজিতে যেটাকে বলে মাইজারি ইন্ডেক্স। সো মাইজারি ইন্ডেক্সে আমরা যদি দেখি যে সেখানে ইনফ্লেশন এর সাথে হচ্ছে বেকারত্বের হার যদি কমে তাহলে জনগণের মধ্যে কিন্তু আসলে ইনকাম চলে যাচ্ছে, তাই না? মানুষ টাকা হাতে পাচ্ছে। হ্যাঁ, আর যদি হচ্ছে ইনফ্লেশনও কিছুটা বৃদ্ধি পায় তাহলে মানুষের বর্ধিত ইনকাম দিয়ে মানুষ বর্ধিত দামে জিনিস কিনে তারা হয়তো কনজিউম করতে পারছে, ভোগ করতে পারছে। কিন্তু আমরা যদি দেখি যে বেকারত্ব না
বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে সেটা কমছে না, তাহলে মানুষের কাছে কিন্তু ইনকামটা যাচ্ছে না। কিন্তু ইনফ্লেশন যদি আগের মতোও থাকে, কিছুটা কমলেও কিন্তু আসলে জনগণ সেই সুফলটা পায় না। সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা যে জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাক এবং আয় বৃদ্ধি পাক, যার ফলে সবকিছুই ক্রয় ক্ষমতার মধ্যে আসুক এবং ব্যাংকিং খাতের যে অনিয়ম সেগুলো দূর হোক, বিনিয়োগ বৃদ্ধি পাক এবং সেই সাথে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেশের ব্যাংকিং খাত, বিনিয়োগ এবং মূল্যস্ফীতি প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ।